আজ আমরা আলোচনা করব ক্লাস 12 এর রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের 2024 এর সাজেশন নিয়ে। দেখো, আমাদের যে প্রথম চ্যাপ্টার অর্থাৎ অধ্যায় সেটি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। এই আন্তর্জাতিক সম্পর্ক থেকে তিনটি প্রশ্ন পড়তে হবে, অর্থাৎ যারা খুব সুন্দরভাবে প্রিপারেশন নিয়েছো, ভালোভাবে পরীক্ষা দিতে চাও, অর্থাৎ কোনো প্রশ্ন তোমরা ছেড়ে আসতে চাও না, 80 নাম্বার যারা প্রশ্নের অ্যান্সার দিতে চাও তাদের প্রায় সমস্ত প্রশ্নগুলো পড়ে যেতে হবে 2024 পলিটিক্যাল সায়েন্সের সাজেশনের জন্য। তো দেখো, তোমরা যারা সুন্দরভাবে একটা প্রিপারেশন নিতে চাইছো তারা আন্তর্জাতিক সম্পর্ক থেকে এই তিনটি প্রশ্ন পড়তেই হবে তাদের। কি তিনটি প্রশ্ন? প্রথম প্রশ্নটি যেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো। 2 + 6 2 + 6, 2 + 6 8, এই প্রশ্নটা এইভাবে থাকবে। তারপরে চলে আসো দ্বিতীয় প্রশ্নে, আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে। এই প্রশ্নটা এখানে পুরোটা বলে নি, তারপর বলছি আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে, আর আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো। এটা 4 + 4 থাকতে পারে বা 2 + 6 এইভাবে থাকবে। আর 3 নম্বর প্রশ্ন চলে আসি, অর্থাৎ এ, বি এবং সি নম্বর প্রশ্ন, বিশ্বায়ন কি, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। এটি প্রশ্ন থাকবে 2 + 6 8 এইভাবে থাকবে, 2 + 6 8। এ তো গেল যারা খুব সুন্দরভাবে প্রিপারেশন নিচ্ছে, অর্থাৎ ফুল মার্কস অ্যাটেন্ড করবে তাদের জন্য। কিন্তু এমনও হতে পারে অনেকের প্রিপারেশন নানান কারণে হয়নি, যাদের কাছে হয়তো সমস্ত প্রশ্ন পড়া সম্ভব নয়, তাদের জন্য হচ্ছে যে যদি আন্তর্জাতিক সম্পর্ক থেকে তোমাদের একটা প্রশ্ন করতে হয় তাহলে তুমি অবশ্যই এই প্রশ্নটি করবে, বিশ্বায়ন কি এবং বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। এই প্রশ্নটা সবার আগে পড়ে রেখো। তারপর যদি মনে হয় না একটা নয় আমি দুটি প্রশ্ন করবো, এখান থেকে আমার সময় আছে যে আমি দুটো প্রশ্ন এখনো রেডি করতে পারবো, তাহলে কিন্তু এটা করতে হবে না, তাহলে এ আর বি এই দুটি প্রশ্ন পড়বে। এবার যদি মনে হয় কি না দুটো নয় একটা পড়বো, তাহলে অবশ্যই এটা বিশ্বায়ন কি আর বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। আর যদি মনে হয় দুটি, তাহলে এ আর বি। আর যদি মনে হয় তিনটি প্রশ্ন পড়বো, তাহলে অবশ্যই এই তিনটি প্রশ্ন পড়লে তো যে দুটো প্রশ্ন আসবে পরীক্ষায় দুটোই তোমরা কমন পাবে। তাহলে প্রথম অধ্যায় হয়ে গেল আন্তর্জাতিক সম্পর্ক। এবার নেক্সট আমরা চলে আসি তার পরের যে অধ্যায়গুলো, অর্থাৎ ক্লাস 12 এর রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় 2 নম্বর অধ্যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক। এখান থেকে কোনো বড় প্রশ্ন হবে না বা আসবে না, আমি লিখেই দিয়েছি দেখো, এই অধ্যায়গুলি থেকে কোনো বড় প্রশ্ন আসবে না। ঠিক আছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক থেকে কোনো বড় প্রশ্ন আসবে না। 3 নম্বর অধ্যায় ক্লাস 12 এর রাষ্ট্রবিজ্ঞান, সেখানে হচ্ছে পররাষ্ট্রনীতি 3 নম্বর অধ্যায়, সেখান থেকেও কোনো বড় প্রশ্ন আসছে না। 4 নম্বর অধ্যায় সম্মিলিত জাতিপুঞ্জ ইউএনও, এখান থেকেও কোনো বড় প্রশ্ন আসছে না। এবং একেবারে শেষ অধ্যায়ে চলে যাও স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, সেখান থেকেও অর্থাৎ যেখানে গ্রাম পঞ্চায়েত, পৌরসভা, পৌর নিগম এই ব্যবস্থাগুলো আছে, সেখান থেকেও কোনো বড় প্রশ্ন আসছে না। তো এটা ক্লিয়ার হয়ে গেল যে রাষ্ট্রবিজ্ঞানে ক্লাস 12 এ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং একেবারে দশম অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন আসছে না, ব্রড কোশ্চেন এখানে আসছে না। এবার আমরা ডাইরেক্ট চলে যাব 1 নম্বর অধ্যায় শেষ হয়ে গেছে, 2 3 4 আর 10 নম্বর অধ্যায় আমরা জেনে গেলাম। এবার আমরা 5 নম্বর অধ্যায়ে যাব। 5 নম্বর অধ্যায়টি কি? কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ। এখান থেকে তাহলে কোন কোন প্রশ্ন পড়তে হবে? এখান থেকে পড়তে হবে তোমাদের গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটির উপর টিকা লেখো, 8 নম্বরে আসবে। গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটা লেখো বা সেখানে আলোচনা করো, বিস্তারিত লেখো, টিকা লেখো, এটা আসবে এই প্রশ্নটি। এবং বি নম্বর অর্থাৎ দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব এবং ঐতিহাসিক বস্তুবাদ 4 + 4, বা আসতে পারে যে কোনো একটা প্রশ্ন মার্কসের রাষ্ট্র সম্পর্কিত ধারণাটি আলোচনা করো বা ঐতিহাসিক বস্তুবাদ নিয়ে আলোচনা করো। তো এই প্রশ্নটা পড়তে হবে। এবার যদি মনে হয় না এই চ্যাপ্টার থেকে যে কোনো একটি প্রশ্ন পড়বো, তাহলে অবশ্যই আমি বলবো যে এই নাম্বার প্রশ্ন অর্থাৎ প্রথম প্রশ্নটি
এই অধ্যায় থেকে তোমরা পড়ে রাখো, গান্ধীজির সত্যাগ্রহটাকে আগে পড়ে রাখো, আলোচনা করে রাখো, রেডি তৈরি করে রাখো, তারপর বি নম্বর প্রশ্নটা পড়বে। এটা একবার দেখে নাও তোমরা। এরপরে দেখো 6 নম্বর অধ্যায়। 6 নম্বর অধ্যায়টি হচ্ছে সরকারের বিভিন্ন বিভাগ। সরকারের বিভিন্ন বিভাগ থেকে কি কি প্রশ্ন করতে হবে এখান থেকে পড়তে হবে। প্রথম যে প্রশ্নটি এ, সেটা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও। 4+4 8 নম্বর। বি নম্বর প্রশ্ন হচ্ছে, অর্থাৎ দ্বিতীয় প্রশ্ন এখান থেকে যেটা পড়তে হবে সরকারের বিভিন্ন বিভাগ থেকে, সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও। এটাও 4+4, অর্থাৎ এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে কি কি যুক্তি, আর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে কি কি যুক্তি, এই দুটো প্রশ্ন অবশ্যই পড়ে নেবে। এবং খুবই সোজা প্রশ্ন, 2-3 করে রিডিং দেবে, দেখবে সুন্দরভাবে মস্তিষ্কের মধ্যে চলে গেছে। তারপরের প্রশ্ন হচ্ছে যেটা 3 নম্বর প্রশ্ন সরকারের বিভিন্ন বিভাগ থেকে। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি কি, এর পক্ষে বিপক্ষে যুক্তি, অর্থাৎ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে কি কি যুক্তি হতে পারে আর বিপক্ষে কি কি যুক্তি, সেটা 3 নম্বর প্রশ্ন। আর 4 নম্বর প্রশ্ন এই অধ্যায় থেকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি আর কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, কাম্য নয়, মন্তব্যটির যথার্থতা বিচার করো। এটা 2+6 8। এই 4টি প্রশ্ন সরকারের বিভিন্ন বিভাগ থেকে পড়বে। কিন্তু যাদের আমি প্রথমে বললাম যে যাদের সময় পাওনি, যারা হয়তো মনে করছো যে সমস্ত প্রশ্ন আমার কাছে পড়ার সময় আর নেই, আমি ঠিক মতো প্রিপেয়ার করাও হয়নি, এখন এর মধ্যে যতটুকু পরীক্ষাটাকে ভালো দেওয়া যায় তারা বলবো প্রথম দিকে সরকারের বিভিন্ন বিভাগ থেকে এই 4টি প্রশ্ন প্রথমে পড়ার দরকার নেই। আগে যেগুলো আলোচনা করলাম সেগুলো পড়ে নাও, তারপর অন্যান্য অধ্যায়গুলো থেকে প্রশ্নগুলো আগে রেডি করো, সমস্ত কিছু রেডি হয়ে গেলে তারপর এগুলো পড়বে। আপাতত স্টপ রাখো। কিন্তু যারা পুরো অধ্যায় মানে পুরো সমগ্র অধ্যায়কে নিয়ে সুন্দরভাবে প্রিপারেশন করছো তাদেরকে তো সমস্ত প্রশ্ন পড়তে হবে, ঠিক আছে? তো এরপরে চলে যাই আমরা 7 নম্বর অধ্যায়ে। সেখানে হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে ভারতের শাসন বিভাগ। শাসন বিভাগ থেকে আমরা কি কি পড়বো, এখান থেকে আমরা দুটো প্রশ্ন পড়বো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী বিশ্লেষণ করো। প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী পড়তে হবে। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের যে কোনো অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। রাজ্যপালের কি কি ক্ষমতা বা তারপর রাজ্যপালের ব্যক্তিত্ব অনুসারে তার যে পদমর্যাদা তিনি ভোগ করেন সেই পদমর্যাদা কেমন হতে পারে বা কি ভাবে তিনি সেই মানে দায়িত্বভার গ্রহণ করে থাকেন বা কি কি করতে পারেন সেটা আলোচনা করতে হবে। এই দুটো প্রশ্ন পড়তে হবে এই অধ্যায় থেকে। 8 নম্বর অধ্যায়, সেখান থেকে কি কি প্রশ্ন পড়তে হবে, সেখান থেকে 3টে প্রশ্ন পড়বে। ভারতের আইন বিভাগ থেকে কি কি রয়েছে, ভারতের আইন বিভাগ থেকে প্রথম যে প্রশ্নটা পড়বে সেটা হচ্ছে অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী, অর্থাৎ লোকসভা, ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা, সেই লোকসভার অধ্যক্ষের মিন্স স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো 8 নম্বর। দ্বিতীয় প্রশ্ন এখান থেকে হচ্ছে ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষ, অর্থাৎ উচ্চকক্ষ রাজ্যসভা এবং নিম্নকক্ষ লোকসভা, এই উভয় কক্ষের সম্পর্ক লেখো 8 নম্বর। আর পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আসতে পারে রাজ্যসভা এবং লোকসভার মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করো, ঠিক আছে, বা সংসদের উভয় কক্ষের সম্পর্ক নিয়ে আলোচনা করো। যেটাই দিক এই প্রশ্নটা এটি পড়ে নেবে। এই দুটো প্রশ্ন হয়ে গেলে অবশ্যই এটাও পড়ে নেবে, কিন্তু এই দুটো প্রশ্ন হয়ে গেলে একটু শক্ত মনে হবে প্রশ্নটা, কিন্তু ভালো করে সুন্দরভাবে বুঝে বুঝে পড়বে, খুবই সোজা এই দুটো প্রশ্ন পড়ার পর। এটাও ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্নটি এটি হচ্ছে ভারতীয় পার্লামেন্টের আইন পাসের পদ্ধতি আলোচনা করো। পার্লামেন্টের আইন পাসের পদ্ধতি আলোচনা করো। এই 3টি প্রশ্ন এখান থেকে পড়তে হবে। দেখে নাও এগুলো। এরপরে 9 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট, 9 নম্বর অধ্যায় হচ্ছে ভারতের বিচার বিভাগ। বিচার বিভাগ থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে প্রথম প্রশ্ন
হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। অর্থাৎ ভারতের যে কোনো অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন এবং কার্যাবলী ব্যাখ্যা করো বা আলোচনা করো। এটা 2 + 6 8 এইভাবে আসবে। দ্বিতীয় প্রশ্ন এখান থেকে পড়বে লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো বা লেখো। আর 3 নম্বর প্রশ্ন ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটা টিকা লেখো। আবার বলবো যে যাদের প্রিপারেশন খুবই ঠিকমতো হয়নি, সমস্ত প্রশ্ন পড়তে পারবে না বা সময় নেই যাদের, হয়তো নানান সমস্ত বইয়ের মধ্যে মনে হচ্ছে যে সম্ভব নয়, খুব কাছে এক্সাম চলে এসছে, তাদেরকে বলবো আগে হাইকোর্টের গঠন ও কার্যাবলী পড়ে নিও এই অধ্যায় থেকে, তারপর সময় থাকলে এগুলো পড়বে। এর পরেও অন্যান্য প্রশ্ন হিসেবে যদি সমস্ত প্রশ্ন রেডি হয়ে যায় তাহলে যে প্রশ্নগুলো অবশ্যই দেখবে সেগুলো হচ্ছে শাসন বিভাগের কার্যাবলী লেখো বা আলোচনা করো। 2 নম্বর হচ্ছে বিচার বিভাগীয় সমীক্ষা কি আর বিচার বিভাগীয় স্বাধীনতা কিভাবে সংরক্ষিত হয় তা ব্যাখ্যা করো। 2 + 6 8 শাসন বিভাগের কার্যাবলী আর 8 নম্বর। আর 3 নম্বর ভারতের অধস্তন আদালত সমূহের উপর টিকা লেখো। এইগুলো সমস্ত আলোচনা। এরপরে অবশ্যই যাদের প্রিপারেশন হয়নি তাদের উপরে আমি একটু বেশি জোর দিচ্ছি, অত সময় নেই, তারা ভাবছো কি এত প্রশ্ন করতে পারবো না, তাদের জন্য 6টা বা 7টা প্রশ্ন আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। তোমরা তাহলে পড়তে থাকো, আবার তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে দেখা হবে।